আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। ইংলিশ মজার জবের আরও একটা নতুন আয়োজনে সবাইকে অভিনন্দন। চলছে ৭৫ দিনের জার্নি জব প্রার্থীদের ফ্রি আয়োজন। আজকে প্রশ্ন সমাধানের ইংরেজি আরও একটি ক্লাস নিয়ে হাজির হয়েছি, যেখানে আমরা আরও ৩৫টা প্রশ্ন সলভ করব। ওকে, সুতরাং খুব মনোযোগী হতে হবে আজকের এই ক্লাসে। তাহলে আমরা শুরু করতে পারি। তোমরা অনেকে আমাকে সালাম দিয়েছ, ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ। অনেকে জিজ্ঞাসা, স্যার আপনি কেমন আছেন? শুক্রিয়া, আলহামদুলিল্লাহ আমি বেশ ভালো আছি। যে সময়টুকু আমি তোমাদের সাথে থাকবো আর তোমরা যারা আমার সাথে শুরু করলে, প্রত্যেকে নিয়ত করো শেষ পর্যন্ত একেবারে পুরো ক্লাসটা শেষ করে আমরা তৃপ্তির একটা কথা দিয়ে তৃপ্তির নিঃশ্বাস নিয়ে আজকের আয়োজনটা শেষ করতে চাই। ঠিক আছে, ফার্স্টেই নিয়ত করা অতীব মাত্রায় জরুরি। তো চলো শুরু করি আজকের আয়োজনটি। ওকে, সো আরেকটি বিষয় তোমাদের বলি যে তোমরা কখনোই মনে করো না যে ফ্রি মানে হলো যে তোমাদেরকে যেন তেন জিনিস খাওয়ানো হচ্ছে, এটা আসলে কোনো ভ্যালুয়েবল জিনিস না। তোমাদের কাছে ফ্রি হতে পারে, বাট সেটা আমাদের কাছে কোনোভাবেই ফ্রির মতো কোনো জিনিস নয়। একেবারেই প্রিমিয়াম মানের জন্য যা যা দরকার হয় সবগুলো আমরা চেষ্টা করছি। ওকে, আচ্ছা, শুরু হচ্ছে আমাদের ১০৬ থেকে ১৩৯ পর্যন্ত। আজকে আমরা ১০৬ থেকে শুরু করব আর পৌঁছে যাব ১৩৯ পর্যন্ত। ওয়েল, তোমরা যেটা করবে, স্লাইড যখন আমি দেখাবো তোমরা চাইলে নিজেরা ট্রাই করবে এবং পরবর্তীতে আমার সঙ্গে আনসারটা মিলিয়ে নেবে। আমি শুধু আনসারই বলবো না, কোন আনসার কেন হয়েছে না হওয়ার পেছনে কারণগুলো আমি ব্যাখ্যা করবো ইনশাআল্লাহ। প্রথম নাম্বারটা, উই নো দ্যাট দ্য আর্থ ইজ আ প্ল্যানেট। আমরা জানি যে পৃথিবী হচ্ছে একটি গ্রহ। প্রশ্ন হচ্ছে, আন্ডারলাইন করা এই অংশটুকুকে আমরা কি বলতে পারি? রাইট আনসার ইজ নাউন ক্লজ। আমি জানি তুমি নাউন ক্লজ হয়তো বা পড়োনি, তোমার কাছে খুব কষ্ট লাগছে, বাট আমি একটা যদি শর্টকাট টেকনিক তোমাদের বলি, একটা নোট লিখে দিই, তাহলে কখনো এটা মনে হবে না যে এই ক্লজের ক্লাস করার জন্য আবার ক্লজ চ্যাপ্টারে যেতে হবে। জাস্ট মনে রাখবে সাবজেক্ট, এরপর একটা ভার্ব, তবে সেই ভার্বটা যে কোনো ভার্ব না, সেই ভার্বটা হতে হবে ট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্ব মানে যে ভার্বের পরে অবজেক্ট বসা আবশ্যক ছিল। নিশ্চয় মনে আছে তোমাদের? রাইট, ঠিক এই অবজেক্টের জায়গাতেই যদি কোনো ক্লজ থাকে, ওকে, সো এইটার নামই হয়ে যাবে নাউন ক্লজ। এখন ক্লজ শেখার জন্য আলাদা করে তোমাকে ক্লজ চ্যাপ্টারে যেতে হবে, কে বলেছে বলো তো? মোটেই না। সো দেখো একটু, উই হচ্ছে সাবজেক্ট, নো হচ্ছে ভার্ব, এবং দ্যাট থেকে শুরু করে বাকি এই সবটুকুই হচ্ছে একটি ক্লজ। এটা যে ক্লজ তার প্রমাণ হচ্ছে দ্যাট দিয়ে শুরু হয়েছে। অতএব এই ক্লজটার নাম দেব আমরা নাউন ক্লজ। নাউন ক্লজকে তুমি সামটাইমস ইট দ্বারা কনভার্ট করতে পারবে, মানে যেখানে যেখানে তুমি ইট ব্যবহার করতে পারবে, যেমন উই নো ইট, বাক্যটা সঠিকই আছে। যেখানে যেখানে তুমি ইট দিয়ে কনভার্ট করতে পারবে, সেই জায়গাটায় যে ক্লজ বসবে তার নাম হচ্ছে নাউন ক্লজ। মনে রেখো, নাউন একটা শব্দ হতে পারে, কিন্তু নাউন ক্লজ হলে অনেকগুলো শব্দ বসবে, কিন্তু নাউনের মতো আচরণ করবে। দ্যাটস এনাফ। ওকে, আশা করি বুঝতে পেরেছ। এবার 107, আই গট মাই হাউস রাইট আনসার রিপেয়ার্ড। ফার্স্টে আনসারটা বলে দেবো এবং তারপরে কারণটা। আর প্রতিটা স্লাইডে, প্রতিটা মুহূর্তে কিন্তু তোমাদের উচ্ছ্বসিত হবার মতো ব্যাপার রয়েছে। প্রতিটা স্লাইডে আনসার করবে এবং যখনই 3টা হয়ে যাবে, ইয়েস আলহামদুলিল্লাহ পেরেছি, এরকম একটা ভেতর থেকে সাড়া আসবে। এভাবে প্রতিটা স্লাইডে তোমার জন্য একটা চ্যালেঞ্জ। ওয়েল, আই গট মাই হাউস রিপেয়ার্ড। প্রশ্ন হচ্ছে কেন? তো নিশ্চয়ই তোমরা পজিটিভ ভার্বের কথা শুনেছ, আমি তোমাদের শেখাবো, টেনশন করো না। তো পজিটিভ ভার্ব স্পেশালি অনেকগুলো ভার্ব আছে, যেমন ধরো হেল্প, এরপরে গেট, এরপরে লেট, এরপরে হ্যাভ, অনেকগুলো ভার্ব আছে। কিন্তু আমি এই মুহূর্তে শুধুমাত্র একটা ভার্ব নিয়ে কথা বলবো, সেটি হচ্ছে গেট। তো কোনো কোনো জায়গায় গেট হতে পারে, পাস্ট টেন্সে গট হতে পারে। ওয়েল, কোনো সমস্যা নেই। যে জিনিসটা তোমাকে জানতে হবে, গেটের পরে যদি অবজেক্ট বসে, অবজেক্ট অবশ্যই বসবে। সেই অবজেক্ট যদি কখনো হয় থিং, মানে কোনো বিষয়বস্তু, তাহলে পরবর্তীতে ভার্বের হবে V3। এই একটা সূত্র। আরেকটি সূত্র হচ্ছে যে যদি কখনো গেটের পর
এমন কোনো অবজেক্ট হয় এবং সে অবজেক্টটা পার্সন, মানে এটা কোনো বিষয়বস্তু নয়, এটা হচ্ছে পার্সন, তাহলে কি হবে? ইয়েস, তখন হবে ইনফিনিটিভ। ইনফিনিটিভ মানে কি? টু প্লাস ভার্বের বেস ফর্ম। আমাকে বলো তো এই একই কথা আমি কতবার বললাম? অনেকবার বলেছি। টু প্লাস ভার্বের বেস ফর্ম, দ্যাট মিনস ইনফিনিটিভ, রাইট? সো আমরা গুরুত্বপূর্ণ পজিটিভ ভার্বের একটা রুল পেয়ে গেলাম এবং দেখবে এটা ঘুরে ফিরে প্রচুর ইউজ হয়। আমরা একটু মিলে দেখি। আই গেট থেকে গট, ওকে? সো মাই হাউস অবজেক্ট এবং মানুষ নয়, এটা হচ্ছে থিং। সো পরবর্তীতে ভার্বের হয়েছে পাস্ট পার্টিসিপল। কিন্তু ধরো এইরকম একটা টেস্ট যদি দেওয়া হয়, যা শেখানো হলো, পরীক্ষায় তো আর তা আসে না, একটু ঘুরে ফিরে অন্য কিছু আসতে পারে। যেমন বলা হলো আই গট দ্য ম্যান ফিলিং ইন দ্য গ্যাপ, আই গট দ্য ম্যান ফিল ইন দ্য গ্যাপ মাই কার। এখন অপশন কি হবে? সো রিপেয়ার্ড নাকি টু রিপেয়ার্ড? বলো দেখি। টু রিপেয়ার্ড। ঝটপট করে একটু আনসারটা জানাও দেখি। এই টেস্টের রাইট আনসারটা কি হবে? যাদের চোখ সরবে না এই পুরো আয়োজনটা থেকে, আমি শতভাগ নিশ্চিত হয়ে বলতে পারি আজকের এই ক্লাসটা থেকেই যে কোনো প্রিলি পরীক্ষা, সেটা বিসিএস হতে পারে, এনটিআরসিএ হতে পারে, কলেজ হাই স্কুল অথবা প্রাইমারি হতে পারে, প্রতিটা পরীক্ষাতেই 3 থেকে 4টা প্রশ্ন কমন পাবে আজকের 35টা প্রশ্নের মধ্যে থেকে। কেন ইমাজিন? সো এখানে আমার একটু মিস্টেক হয়েছে, টু রিপেয়ার হবে, মানে ইডি হবে না, যেহেতু টু এর পর ভার্বে বেস ফর্ম, টু রিপেয়ার হবে। ইয়েস, যেহেতু আই গট দ্য ম্যান, খেয়াল করো এইটা হচ্ছে পার্সন, গটের পরে পার্সন, সুতরাং পরবর্তীতে হবে ইনফিনিটিভ। ইনফিনিটিভ, সো দ্য রাইট আনসার ইজ রিপেয়ার। একটু বাংলাটা করি। বাংলাটা এরকম যে কাজটি নিজে নয়, অন্যকে দিয়ে করানো। যেমন আই গট মাই হাউস রিপেয়ার্ড, মানে আমি তাকে দিয়ে বাড়িটি নির্মাণ করিয়ে নিয়েছিলাম, আমি সেই মানুষটিকে দিয়ে আমার কার গাড়ি ধৌত করে নিয়েছিলাম। মাশাআল্লাহ, যারা পেরেছে অভিনন্দন। 108, ইফ আই হ্যাড আ পেইন আই ডট ডট আ লেটার। সো এইটার ব্যাপারটা হলো যে অলরেডি তোমাদের কয়েকবার বলা হয়েছে যে ইফ যুক্ত বাক্যগুলোকে বলা হয় কন্ডিশনাল। সো ইফের পরে যদি V2 হয়, মানে পাস্ট টেন্স হয়, তাহলে পরবর্তীতে যেটা হয় সেটা হচ্ছে কি? রাইট আনসারটা ফার্স্টে দিই। ইয়েস, সেটি হচ্ছে উড প্লাস হচ্ছে V1, আর এটার নাম হচ্ছে সেকেন্ড কন্ডিশনাল। আচ্ছা, তোমরা আমাকে বলো তো এই সেকেন্ড কন্ডিশনাল, এটা জানার জন্য আমাকে কন্ডিশনালকে আলাদা করে শুরু করতে হবে? সত্যি কি দরকার রয়েছে? তাহলে তোমরা কেন এটা বলো যে স্যার বেসিক থেকে শুরু করেন, টপিক ওয়াইজ শুরু করেন? মনে রেখো, আমার প্রতিটা ক্লাসই টপিক বেস, আমার প্রতিটা আলোচনাই হচ্ছে বেসিক টু অ্যাডভান্স। লেগে থাকো, এনজয় করো। 1000 প্রশ্ন সলভ করব, প্রমাণ করে দেব 1000 প্রশ্ন ইজ ইকুয়াল টু মোর দ্যান 10,000 কোয়েশ্চেন, 10,000-এর অধিক প্রশ্ন। ঠিক আছে, সাথে থাকো শেষ পর্যন্ত। সো ইফ আছে, এরপরে পাস্ট টেন্স। অনেকে কিন্তু এই ভুলটা করে ফেলো। দেখো, হ্যাড কিন্তু এটা পাস্ট ইনডিফিনিট, হ্যাডের পরে ভার্বের কোনো পাস্ট পার্টিসিপল নেই। যদি থাকতো তাহলে সেটা পারফেক্ট হতো। যেহেতু সাবজেক্টের পরেই হ্যাড রয়েছে, অতএব এটি হচ্ছে পাস্ট টেন্স। সো পরবর্তীতে অবশ্যই হবে উড প্লাস ভার্বের বেস ফর্ম। দ্য রাইট আনসার ইজ বি নং। যাদের 3টি আনসার রাইট হয়েছে, 106, 7 এবং 8, তোমাদের প্রত্যেকে অভিনন্দন। আমরা পরের স্লাইডে যেতে পারি। ওকে, সো প্রতিটা স্লাইডই কিন্তু এক্সাইটিং মোমেন্ট অপেক্ষা করছে তোমার জন্য। 109 থেকে 111, ট্রাই ইয়োর সেলফ, নিজের মতো করে চেষ্টা করো। আর হ্যাঁ, এটি জানাও ঠিক এই মুহূর্তে যারা আমার সঙ্গে এই ক্লাসের এই অবস্থায় রয়েছে, এখন পর্যন্ত ঠিক যেভাবে বোঝাচ্ছি আমার স্পিড, আমার পড়ানোর অ্যাপ্রোচ, ওয়ে সব ঠিকঠাক রয়েছে কিনা আমাকে জানাও। 3/4 অফ দ্য ওয়ার্ক, অর্থাৎ একটি কাজের 4 ভাগের 3 ভাগ, এই ভাগ হলে সেগুলোকে বলা হয় ফ্র্যাকশন বা ভগ্নাংশ। ফ্র্যাকশন বা ভগ্নাংশ। ভগ্নাংশের ক্ষেত্রে একটা চমৎকার নিয়ম রয়েছে। উত্তরটা ফার্স্টে দিয়ে দিই, হ্যাজ বিন। আচ্ছা, উত্তরটা হচ্ছে নোট। ওকে, নোটটা হচ্ছে ডট 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 অফ থাকলেই ফ্র্যাকশন হয়। এই অপের পরে নাউনটা যদি কখনো সিঙ্গুলার হয়,
অথবা ইউএন মানে আনকাউন্টেবল নাউন হয় ইজ ইকুয়াল টু এরপরে যে ভার্ব হবে সেই ভার্বটা হবে সিঙ্গুলার। ওকে, কিন্তু যদি কখনো খেয়াল করো এই সেম স্ট্রাকচার আমি কপি করে নিব, কোথায় কোথায় পরিবর্তন হচ্ছে দেখো, সিঙ্গুলার না হয়ে যদি এখানে হয় প্লুরাল, তাহলে ভার্বটাও কি হবে, ভার্বটা হয়ে যাবে প্লুরাল। ওকে, তাহলে এবার একটু আমরা তাকিয়ে দেখি 3/4 অফ দ্য ওয়ার্কটা কি, এটা সিঙ্গুলার, তাহলে ভার্বটা কি হবে, অবশ্যই হ্যাজ হবে সিঙ্গুলার, হ্যাজ বিন ফিনিশড, প্যাসিভ ভয়েস, হ্যাজ বিন ফিনিশড। কিন্তু কথার কথা, উদাহরণস্বরূপ আমি ওয়ার্ক না বলে যদি এখানে ওয়ার্কস বলতাম, ভালো করে বোঝে, যদি এটা হবে না উদাহরণস্বরূপ, তাহলে অপের পরে নাউনটা যেহেতু প্লুরাল হয়েছে তাহলে ভার্বটাও তখন প্লুরাল হতো, সো রাইট উত্তর হয়ে যেত হ্যাভ বিন। বুঝতে পেরেছো? সো এবার একটা টেস্টে আসি আমরা। ওকে, সো আমি যদি বলি ধরো 3/4 of the students students, হ্যাঁ, fill in the gap, been past, অর্থাৎ শিক্ষার্থীদের 4/3 পাশ করেছে। একটু আমাকে বলো দেখি, তাড়াহুড়ো করা যাবে না। ওকে, সো দ্য রাইট আনসার, সম্ভাব্য রাইট আনসারটা কি হতে পারে? অপশান হিসেবে আমি ধরো বললাম যে এখানে কি হ্যাভ হবে, অপশান বিতে এখানে হ্যাজ হবে। খুবই সিম্পল। একটা বিষয় লক্ষ্য করেছো তোমরা যে আমি শুধুমাত্র প্রশ্ন সলভ করছি না, প্রশ্নের সাথে আমি তোমাদের দেখাচ্ছি শর্টকাট টেকনিক, বেসিক টু অ্যাডভান্স, সাথে ওই প্রশ্নের মতো আর কি ধরনের কনফিউজিং ব্যাপারগুলো আসতে পারে আমি সেটাও দেখে দিচ্ছি। তাহলে এবার 3/4 অফ দি স্টুডেন্টস, নাউনটা প্লুরাল, সো ভার্বটা হয়ে যাবে প্লুরাল, আর প্লুরাল হচ্ছে হ্যাভ বিন পাস্ট। যারা পেরেছো প্রত্যেককে অভিনন্দন। 110 ম্যান ইজ ডট ডট আর্কিটেক্ট অফ হিজ ওন লাইফ। মানুষ হচ্ছে তার নিজের জীবনেরই নির্মাতা, অর্থাৎ তুমি যেমন করে তোমার জীবনটাকে পরিচালিত করবে তোমার জীবন সেভাবে গড়ে উঠবে। ম্যান ইজ দ্য, রাইট আনসার হচ্ছে দ্য। একটা চমৎকার শর্টকাট টেকনিক, এটা নোট করে নিতে পারো, প্রচুর আসে, ডট 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 দ্য, আগে যাই থাকুক থাকুক, এরপরে মাঝখানে একটা নাউন, তারপরে একটা অফ থাকবে। এইটা হচ্ছে ইংরেজির এক দারুণ একটা সূত্র। এই ধরনের ব্যাপারকে ইংরেজিতে বলা হয় নাউন ফ্রেজ। খেয়াল করো, আমি যদি এখানে দা দিয়ে দিতাম, উদাহরণস্বরূপ আমি দা যদি দিয়ে দিতাম, এই যে দা, সো মাঝের আর্কিটেক্ট শব্দটি নাউন এবং অফ এই শব্দটি হচ্ছে নাউন ফ্রেজ। কোনো এক সময় প্রশ্ন করা হতে পারে দ্য আর্কিটেক্ট অফ, বাকি অংশ যা আছে তাই, এই সবটুকুর নাম কি, তখন আমি পারতাম এটার নাম হচ্ছে নাউন ফ্রেজ। ঠিক প্রতিযোগিতামূলক পরীক্ষাতে তোমরা যারা বিগত বছরে প্রশ্ন সলভ করো, নিশ্চিত করে দেখো আমি এই মুহূর্তে যে টেস্ট দিচ্ছি এটা অনেকবার তোমরা দেখেছো, সেটা হচ্ছে দিস ইজ দ্য গো অফ দ্য ওয়ার্ল্ড। এটাই হচ্ছে জগতের রীতি। দিয়ে প্রশ্ন করা হয় দিস ইজ দ্য গো, এই গোটার নাম কি? এখন অপশানে বলা হয় যে এটা কি ভার্ব, প্রথম হচ্ছে ফাদ, নাকি এটা হচ্ছে নাউন? বলো, গোটা কি নাউন নাকি ভার্ব? আর এইটুকু ফিল করো তো যে আমি কি সত্য বললাম নাকি মিথ্যা বললাম। বিগত বছরের প্রশ্ন থেকে কি এগুলো বারবার আসে না? অনেক পরিমাণে আসে। আলহামদুলিল্লাহ, এক বুক স্বপ্ন নিয়ে যারা এই ক্লাসগুলো করছো, যারা হালাল রিজিকের জন্য পরিশ্রম করছো, দোয়া করি তোমাদের প্রত্যেকের জন্য। ইয়া আল্লাহ, যারা লেগে আছে, কত প্রতিকূল পরিস্থিতি, কারণ স্বাভাবিকভাবে পড়াশোনা শেষ হয়ে গেলে একজন শিক্ষার্থীর পরিচয় দেওয়ার কিছু থাকে না, বাসায় টাকা চাওয়ার মতো পরিস্থিতি থাকে না, প্রাইভেট টিউশনি করবে সে উপায় থাকে না, সময় নষ্ট হয়, মানুষ কত কথা বলে। ঠিক সেই জায়গা থেকে, রুমে বন্দি থেকে ডুকরে ডুকরে কেঁদে, যে কান্না হয়তো বা কেউ বুঝতে পারে না, যে চোখের অশ্রু হয়তো বা কেউ দেখতে পায় না, ঠিক এমন একটি অবস্থা থেকে যারা চাকরির জন্য সংগ্রাম করছো, আমি প্রত্যেকের জন্য দোয়া করি মহান আল্লাহ তোমাদেরকে যেন খুব শীঘ্রই চাকরির ব্যাপারে আত্মবিশ্বাসী করে তোলেন। আফটার 6 মান্থস তুমি যেন ফিল করো যে জব প্রিপারেশনের জন্য আমি যথেষ্ট হয়েছি। মনে রেখো, আত্মবিশ্বাস যদি নিজের ভিতরে তৈরি হয়ে যায়, এই বাংলার জমিনে এমন কোনো চাকুরি পরীক্ষা নেই, ফার্স্ট ক্লাস বলি, সেকেন্ড ক্লাস বলি, বা এনি টাইপ অফ জব,
সেই জায়গাটায় পরীক্ষা দিয়ে তুমি উত্তীর্ণ হবে না। শুধু নিজের ভিতরে আত্মবিশ্বাস তৈরি করো। আর এই আত্মবিশ্বাস তৈরি করার পূর্ব শর্ত হচ্ছে যা কিছু শুরু করেছো সেখানে লেগে থাকো চুম্বকের মতো। তোমাদেরকে একটা ছোট্ট করে পরামর্শ দিই, যদি ধৈর্য নিয়ে তুমি কোনো কিছুর জন্য ওয়েট করো, পাথর থেকেও ফুল বের হতে পারে। আমার চ্যানেল, তার চ্যানেল, অমুক স্যার, অমুক তমুক স্যার, এই কোর্স সেই কোর্স, দয়া করে না ছুটে একটা কোর্সের সঙ্গে লেগে থাকো। অনেক বই না কিনে একটা বই কেনো, সেই কোর্স সেই বই A to Z শেষ করে ফেলো। জীবনের টার্গেট নাও, 18 ঘন্টা না, আমি 20 ঘন্টা পড়বো, প্রয়োজনে 4 ঘন্টা ঘুমাবো, কিন্তু এই রুটিনটা মানবো আমি আগামী 6 মাস। ঠিক আছে? এই কথাগুলো আমাকে বলতে হয়, কারণ এগুলো হাজারো জব প্রার্থীদের মনের কথা। এনিওয়ে, আশা করছি তোমরা ঠিক সেভাবে এগোচ্ছ। ওয়েল, তোমরা এই গোটাকে অবশ্যই নাউন বলবে। হতে পারে সে জন্মসূত্রে ভার্ব, কিন্তু আজকে সে যে জায়গাটায় বসেছে সেই জায়গাটার মালিক হলো নাউন, অতএব তাকে আমরা কি বলবো? নাউন বলবো। ঠিক আছে? ওয়েল, এরপরে হচ্ছে হি সেড দ্যাট হি ডট ডট দ্য প্রিভিয়াস ডে। সো 111তে আমরা রাইট আনসার কি দিতে পারি? ফার্স্টে নিয়ে নিই হ্যাড কাম। আচ্ছা, এখানে একটা বিষয় হলো প্রিভিয়াস ডে থাকলে অনেকেই কিন্তু যে কাজটা করে ফেলতে পারে, কাম থেকে কেম দিয়ে ফেলতে পারে। কিন্তু তোমরা মনে রাখবে, যখনই এটা প্যাসিভ ভয়েস হবে, সরি কি বলে, যখন এটা ন্যারেশন হবে, আমি তোমাদের ছোট্ট একটা নোট দিয়ে রাখি, ন্যারেশনের একটা চমৎকার নিয়ম আছে। সে ন্যারেশনের নিয়মটা হলো যে যদি কখনো ন্যারেশনের নিয়মের ক্ষেত্রে যদি কখনো আগে পাস্ট টেন্স হয়, ইজ ইকুয়াল টু পরবর্তীতে পাস্ট পারফেক্ট হবে, পাস্ট এপিসিডি পারফেক্ট হবে। ওকে, সো সেই দিক থেকে যেহেতু পাস্ট টেন্স আছে প্রিন্সিপাল ক্লজ, তাই পরেরটা হবে পাস্ট পারফেক্ট। সেই জন্য এইটা হচ্ছে হ্যাড কাম। নাহলে ভুল করে অনেকে হয়তো কেম দিয়ে ফেলতে পারো, কারণ কোনো একদিন শুনেছিলে যে পাস্ট টেন্স থাকলে পাস্ট টেন্স হয়। বুঝতে পেরেছ? এই স্লাইডে যাদের 3টা হয়েছে প্রত্যেককে অভিনন্দন, ঝটপট করে একটু কমেন্টে জানাও। আচ্ছা, পরের স্লাইডে আসি আমরা। 112, 113, 114 শুরু হয়ে যাক তোমাদের সংগ্রাম, চেষ্টা চালাতে থাকো। ওকে, 112, she told that she dot dot London next month। 112তে আমরা রাইট আনসারটা ফার্স্টে কি নিতে পারি? উড ভিজিট। আনসারটা ফার্স্টে নিয়ে নাও। এটা মোটামুটি তোমরা মাথায় রাখবে যে পাস্ট টেন্স হলে অবশ্যই তোমাকে পাস্ট টেন্সে যেতে হবে। হ্যাঁ, পাস্ট টেন্স থাকলে কাতে যেতে হবে? পাস্ট টেন্স। তাহলে এখানে পাস্ট টেন্স আছে ভিজিটেড, পাস্ট পারফেক্ট আছে হ্যাড ভিজিটেড। কিন্তু মনে রাখবে যখন নেক্সট মান্থ, নেক্সট ইয়ার, নেক্সট সিজন এই কথাগুলো থাকবে, শুধু মুখে বলে তো হবে না, আমি লিখে দিতে চাই। সাথে এটাও বলে দিই, তোমরা যে যেখান থেকে ক্লাসগুলো করছো, ইংলিশ মজার জব আমাদের নতুন যে পেজটা, এই পেজে কানেক্ট হবে, কারণ এখানে আপডেটগুলো দেওয়া থাকে। সো এই জায়গাতে আমি শেয়ার করে দেবো পুরো স্লাইড পিডিএফটা, কেমন? সো যখনই নেক্সট, NEXT, নেক্সট প্লাস এখানে কোনো একটা টাইমের কথা উল্লেখ থাকে, নেক্সট মান্থ, নেক্সট ইয়ার ইত্যাদি, তখন স্বাভাবিকভাবেই উইল না হয়ে ফিউচার ইন দ্য পাস্ট হয়ে যায়, উড হয়ে যায়, আর উডে পরে ভার্বের বেস ফর্ম। এগুলোকে বলা হয় ফিউচার ইন দ্য পাস্ট। সো শি টোল্ড দ্যাট শি উড ভিজিট লন্ডন নেক্সট মান্থ। সে বলেছিল যে সে পরবর্তী মাসে লন্ডনটা বেড়াতে যেতে পারে। ওকে, এরপর 113, হুইচ ইজ অ্যান এক্সাম্পল অফ ভার্বাল নাউন। খুব খুব ইম্পর্টেন্ট। এই ভার্বাল নাউন কোনটাকে আমরা বলতে পারি? রাইট আনসার ফার্স্টে নিয়ে নিই, বি নাম্বারটা। এখানে খুব মনোযোগ দিতে হবে, কিন্তু খুব মনোযোগ দাও, দারুণ করে শেখাচ্ছি। দেখো, ভার্ব এর সঙ্গে যখন আইএনজি হয়, রাইট, তখন এটার নাম আমরা কি বলি বলো তো? জেরান্ড বলি। হ্যাঁ, পার্টিসিপলও বলি, সেটা আমি বলছি। ভার্বের সঙ্গে আইএনজি হলে তার নাম হচ্ছে জেরান্ড। আবার সেম একটা জিনিস আছে, খেয়াল করো, ভার্বের সঙ্গে আইএনজি হলে তাকে আবার আমরা পার্টিসিপলও বলি, পার্টিসিপল। মানে জিনিসটা প্রায় দেখতে একই রকম, কিন্তু ফ্লেভারটা একটু আলাদা, হয় না? ধরো লাক্সো একটা সাবান, কেয়াও একটা সাবান, কিন্তু লাক্সের ফ্লেভার একরকম, কেয়ার হচ্ছে আরেক রকম। অথবা একটা মেডিসিন হিসেবে কাজ করে, একটা ওয়াশরুমের জন্য সিম্পল একটা সোপ হিসেবে কাজ হয়, ইত্যাদি। সো ভার্বের সঙ্গে যখন আইএনজি দেওয়া হয় সেটি হচ্ছে জেরান্ড, ভার্বের সঙ্গে আইএনজি হলে আবার সেটা পার্টিসিপল। কিন্তু পার্থক্য হলো জেরান্ডের মধ্যে লুকানো থাকে হচ্ছে যে জিনিসটি বা যেটা কাজ করে নাউনের মতো, আর পার্টিসিপল যার মতো কাজ করে সেটি হচ্ছে অ্যাডজেক্টিভের মতো। তাহলে দেখো তো, যে ভার্ব
থেকে উৎপন্ন নাউন, রাইট, যে ভার্ব থেকে উৎপন্ন নাউন সেটা কি ভার্বাল নাউন না? ভার্বাল নাউন না? আবার যে ভার্ব থেকে অ্যাডজেক্টিভ সেটা কি ভার্বাল অ্যাডজেক্টিভ হতে পারে না? ভার্বাল অ্যাডজেক্টিভ হতে পারে না? তার মানে মজার জিনিস দেখো, আমরা এতদিন হয়তো বা জেরান্ড জানতাম, আমরা এতদিন হয়তো বা নাউন জানতাম, আজকে জানবো জেরান্ড এবং নাউনকেই ভার্বাল নাউন বলা হয়। আবার যেটাকে আমরা এতদিন পার্টিসিপল জানতাম তাকে অ্যাডজেক্টিভ জানতাম, আজকে জানবো তারই আরেকটি নাম হচ্ছে ভার্বাল অ্যাডজেক্টিভ। ব্যাস, সিম্পল। দ্য রাইটিং অফ, রাইটিং মনে আছে? আর্টিকেল আর অফ একটু আগে দেখালাম, এর মাঝখানে যে শব্দটি সেটি হচ্ছে নাউন, রাইট? কিন্তু মূল শব্দটা তো রাইট ছিল, রাইটের সঙ্গে আইএনজি, রাইটিং। সুতরাং ভার্বাল এটি হচ্ছে নাউন, যেটা কিনা এই বাক্যতে বিদ্যমান। আশা করি বুঝতে পেরেছো। একটা মজার জিনিস খেয়াল করো, সবসময় যে জেরান্ড বা পার্টিসিপল থেকে ওই ধরনের প্রশ্ন করা হবে তা না, একটু ঘুরিয়েও অন্যভাবে প্রশ্ন হতে পারে। তো সব কিছু শিখতে হবে, কেমন? আচ্ছা, এরপরে আসো 114। ইট ইজ আ কোয়ার্টার টু 10। ইট ইজ আ কোয়ার্টার টু 10 মানে কি বলো? কোয়ার্টার টু 10 মানে কি? কোয়ার্টার মানে হলো 4 ভাগের 1 ভাগ। এখন 9:45, মানে 10টা বাজতে 15 মিনিট বাকি আছে, মানে 9টা বেজে 45 মিনিট। ইটস কোয়ার্টার টু 10, দ্যাট মিনস আমি যদি সময়ের কথাই বলি তাহলে এটি হচ্ছে লাইক 9টা বেজে 45 মিনিটস। শর্টকাটের মিনস লিখলাম, মিনিট। ঠিক আছে, ব্যাস এটুকু জানলে হয়। কোয়ার্টারের সঙ্গে টু বসে। এই স্লাইডে একটু দেখো তো যোগ বিয়োগ করে কার কয়টি হয়েছে। আচ্ছা, মাঝে মধ্যে ঝাপসা লাগে যে বলছো, দ্যাট মিনস তোমার নেটওয়ার্কের সমস্যা। আচ্ছা, পরের স্লাইডে আসি, একটু ফাস্ট হও, দ্রুত। ফাইন্ড আউট দ্য কারেক্ট স্পেল ওয়ার্ড। একটু স্পেলিং দিয়েছি 15 নাম্বার, স্পেলিংটা কি হতে পারে? রেমিনিসেন্স। রেমিনিসেন্স মানে হচ্ছে স্মৃতিচারণ, এটা জাস্ট একটা শব্দ, এটা খুব ইম্পর্টেন্ট। ওই রেনেসান্স, রেমিনিসেন্স, ক্যাপ্টেন, ওই কয়েকটা ঘুরে ফিরে বানান আসে, তাই না? 116, রাইট আনসারটা নিয়ে নাও, চুজ দ্য রাইট আনসার। হি বেইড মি গুড বাই। সে আমাকে গুড বাই বলে বিদায় দিয়েছিল। জাস্ট আমি তোমাদেরকে 3টা শব্দ নোট করে নিতে বলবো, ঘুরে ফিরে বারবার আসবে বিভিন্ন সময়। দেখো কিভাবে আসে। ওকে, সো কোয়েশ্চেন ইজ দ্যাট, আমি যদি এইভাবে বলি, কোথাও যদি বিদায়ের জন্য বিড থাকে তাহলে সেটা পরিবর্তন হয়ে বেইড হতে পারে, মানে পাস্ট টেন্স। ওকে, কোথাও যদি উইশ থাকে তাহলে পরিবর্তন হয়ে সেখানে উইশড হতে পারে। কোথাও যদি থ্যাঙ্ক থাকে, THN কি থ্যাঙ্ক, পরিবর্তনের সময় সেটা THN কি থ্যাঙ্কড হতে পারে। কোথাও যদি কনগ্রাচুলেশন থাকে, কনগ্রাচুলেশন, কনগ্রাচুলেশন থাকে তাহলে সেখানে হয়ে যায় কনগ্রাচুলেটেড, কনগ্রাচুলেটেড। হ্যাঁ, এখন হয়তো অনেকে বুঝতে পারোনি যে কি থেকে কি হলো, তাই না? আমি একটু দেখিয়ে দিচ্ছি, জাস্ট ওয়েট। ধরো একটা টেস্ট দিলাম এবং সেখানে বলা হচ্ছে, ধরো যে হি সেইড টু মি, ইনভার্ট কমার ভিতরে বলা হলো থ্যাংক ইউ। তুমি জানো এটা পরিবর্তন কি হবে? অথবা আরেকটি বাক্যতে দেওয়া হলো হি সেইড টু মি কনগ্রাচুলেশনস, এরকম কিছু একটা, এরকমও থাকে, অনেক সময় এরকম চিহ্ন দেওয়া থাকে। সো পরিবর্তনের সময় যেটা হবে, একটু খেয়াল করো, পরিবর্তনের সময় যেটা হবে, এই সেইড টু এর জায়গাতে যেটা হবে হি থ্যাঙ্কড মি। খেয়াল করো, হি, এই যে এই থ্যাঙ্কটা সেইড টু তুলে দিয়ে সেখানে হবে থ্যাঙ্কড, THANK, থ্যাঙ্কড মি। হি সেইড টু মি, এই সেইড টু তুলে দিয়ে সেখানে হবে কনগ্রাচুলেটেড। সো হবে হি কনগ্রাচুলেটেড, কনগ্রাচুলেটেড। তো এখানে অনেক সময় যেটা হয়, অনেকে জিজ্ঞাসা করে যে স্যার এই ন্যারেশন তো এত পড়লাম কিন্তু এই ন্যারেশন তো পরীক্ষা কমন পড়লো না, কারণটা কি? কারণ হচ্ছে কিছু ব্যতিক্রম জিনিস থাকে, এগুলো শিখে রাখতে হয়। হ্যাঁ, এইগুলো আবার পরীক্ষাতে আসে। আচ্ছা, 117, দ্য নাম্বার অফ দি স্টুডেন্ট সিকিং অ্যাডমিশন, খুব ইম্পর্টেন্ট একটা রুল। দ্য নাম্বার অফ দি স্টুডেন্ট সিকিং অ্যাডমিশন মানে যারা
অ্যাডমিশন প্রার্থী এই সকল শিক্ষার্থীদের সংখ্যা হ্যাভ ইনক্রিজড, সেগুলো প্রতিনিয়ত বাড়ছে। রিজনটা কি? একটা চমৎকার শর্টকাট টেকনিক মনে রাখো তো তোমরা সবাই। যদি কোথাও দা নাম্বার থাকে, দা নাম্বার এনইউএম বিয়ার নাম্বার, দা নাম্বারের পরে যদি অফ থাকে, তুমি নিশ্চিত থাকো এরপরে যে ভার্বটা তুমি নেবে সেই ভার্বটা হয়ে যাবে সিঙ্গুলার। আর দা নাম্বারের বাংলা অর্থ হবে তখন সংখ্যা, নাম্বারের বাংলা অর্থ হবে সংখ্যা। কিন্তু এই সেম জিনিসটাই দায়ের জায়গাতে যদি কোনোভাবে একটা এ বসে যায়, দা নাম্বার অফ এ নাম্বার অফ, এইবার ভার্ব সিঙ্গুলার না হয় কি হয়ে যাবে? প্লুরাল হবে। এবং তোমরা মনে রেখো এটা হলো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের একটা রুল। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে যদি মোস্ট ইম্পর্টেন্ট 20টা রুল থাকে, তার ভিতরে সবচেয়ে ইম্পর্টেন্টের তালিকায় থাকবে যে 5টা, তার ভিতরে এটা একটা। দ্য নাম্বার মানে হচ্ছে সংখ্যা, আর এ নাম্বার মানে হচ্ছে অনেকগুলো। এই সেম বাক্যটাই খেয়াল করো, যদি আমি কোনোভাবে, প্রবলেমটা কোথায় হবে দেখো, সেম বাক্যটাই টেস্ট, দ্য নাম্বারের জায়গাতে আমি দেবো এ নাম্বার অফ স্টুডেন্টস, এটাও প্লুরাল, কিন্তু দেখো দ্য নাম্বার হওয়ার জন্য প্লুরাল, আর এ নাম্বার হওয়ার জন্য কি হবে? ওকে, আমার একটু মিস্টেক হয়েছে, একটু ভুল করেছি আমি, খেয়াল করো। দ্য নাম্বার অফ আছে, ভার্ব হবে সিঙ্গুলার, হ্যাজ ইনক্রিজড। দ্য নাম্বার আছে, ভার্ব হবে সিঙ্গুলার, এ হচ্ছে হ্যাজ ইনক্রিজড। কিন্তু যদি এ নাম্বার দিয়ে দিই, ভার্ব হয়ে যাবে প্লুরাল, তখন রাইট উত্তর হতো হ্যাভ ইনক্রিজড। বুঝতে পেরেছ? অর্থাৎ চাকুরির প্রস্তুতির ক্ষেত্রে আমরা যখন কোনো প্রশ্ন সমাধান করি, তখন আমাদেরকে করতে হবে কি, যে প্রশ্ন সমাধান করলাম ওইটার সাথে মিল রেখে অন্য আরেকটা কি আসতে পারে সেটা আমাদেরকে মাথায় রাখতে হবে। ব্যাস, তাহলেই পূর্ণতা পাবে। হ্যাঁ, ভেরি গুড মোহাম্মদ আনাস হোসেন। হ্যাঁ, হ্যাজ ইনক্রিজডই হবে, ওটা আমি আনসার দিয়েছি, পরে ব্যাখ্যা দিতে এসে খেয়াল করলাম আমি মিস্টেক করেছি। সো হ্যাজ ইনক্রিজড ইজ দ্য রাইট আনসার। আলহামদুলিল্লাহ। ওকে, সো পরের স্লাইডে যাব। যাদের এই স্লাইডে সবগুলো হলো একটু জানাতে পারো। এই স্লাইডের শুরুতে তোমাদের একটা কথা বলি, কৃতজ্ঞতা ছাড়া জীবনে কোনো প্রাপ্তি নেই। তুমি যদি কৃতজ্ঞ হতে থাকো, আল্লাহ তোমার সব কিছু বাড়িয়ে দেবেন। আমাদের ভিতরে এরকম অনেকে আছেন যে ভালো কিছু আমি পেয়েছি, আলহামদুলিল্লাহ, আমি সন্তুষ্ট, কিন্তু সেই ভালোর কথা আর আমি কাউকে জানাবো না। এটি কি সত্যি করা উচিত? যা কিছু ভালো তা ছড়িয়ে দিতে হয় সবার মাঝে। এতে প্রমাণিত হয় তুমি অকৃতজ্ঞ নও, তোমার মন অনেক উদার। আর যারা অকৃতজ্ঞ না, যাদের মন অনেক উদার, আল্লাহ সব কিছুতে তাদের বারাকা দেন। আমি তোমাদের প্রত্যেকে রিকোয়েস্ট করব, অ্যাটলিস্ট ইংলিশ মজাকে, রফিক স্যারকে যারা চেনো, মূলত দুটো বিষয় বলা থাকবে। প্রথমত, আমার আয়োজনের জন্য তোমরা দোয়া করবে, কোনো প্রশংসা নয়, দোয়া। আর দ্বিতীয়ত, যদি আয়োজন তোমার জন্য উপকারের হয়, তুমি তোমার ফ্রেন্ডস, তোমার শুভাকাঙ্ক্ষী যারা আছেন, তোমার সহপাঠী যারা আছেন, তাদের অবশ্যই জানিয়ে দেবে। এবং আমি হলফ করে বলতে পারি, টুডে অর টুমোরো, কোনো না কোনো দিন তারা তোমার জন্য দোয়া করবে। তুমি কি অন্যের দোয়া পেতে চাও না? নাকি তুমি নিজেই এমন রাজা হতে চাও যে রাজ্যে শুধু রাজাই থাকবে, থাকবে না কোনো প্রজা, থাকবে না কোনো মানুষ, তুমি একাই সিংহাসনে বসে থাকবে? মোটেই না। বরং আমরা এমন রাজা হতে চাই যার চারপাশে এমন সকল প্রজা থাকবে যারা সবসময় দোয়া করবে সে রাজার জন্য। মনে রেখো, পরিশ্রম করলে প্রতিটা মানুষ হয়তোবা সাফল্যের চূড়ায় উঠবে, সিংহাসনে বসবে, কিন্তু কতদিন সে সিংহাসনে বসবে এটা নির্ভর করবে সেই দোয়ার উপরে। দোয়া ছাড়া কখনোই একটি জায়গায় বেশি দিন স্টে করা যায় না। সো আমার ডিয়ার লার্নার্সদের বলবো, শেয়ার করে দাও এই মুহূর্তে আজকের এই ভিডিওটি, রেকর্ড সংখ্যক শেয়ার চাই, এবং অবশ্যই খুব কাছের বন্ধুকে নাম ধরে মেনশন করে দাও যেন এই মুহূর্তে ক্লাসে অ্যাটেন্ড হয়, নতুবা আগামী দিন। Alhamdulillah, 118, 119 and 120. So what is the meaning of the word belated? So belated, এটার মানেটা আমরা কি বলতে পারি? So belated মানে হচ্ছে দেরিতে আগত। So দেরিতে আগত হলে আমরা এইটার খুব কাছাকাছি যেটা নিতে পারি সেটা হচ্ছে টার্ডে। টার্ডে মানে হচ্ছে ধীর গতি, এরকম কিছু একটা কাছাকাছি। আর কমপ্লেইনিং মানে তো আমরা জানি।
উইক মানেও জানি, আর হ্যান্ড অফ মানে হচ্ছে তৎক্ষণাৎ, তাই না? কোনো কিছু আকস্মিক বা তৎক্ষণাৎ। আলহামদুলিল্লাহ, যারা শুরু করেছিলে শুরু থেকে এখন পর্যন্ত আছো, দোয়া রাখি প্রত্যেকের জন্য, আলহামদুলিল্লাহ। ওকে, 119, হোয়াট ইজ দ্য মাস্কুলিন ফর্ম অফ বি? বি মানে হচ্ছে মৌমাছি, এটা হচ্ছে স্ত্রী মৌমাছি। তো এটার মাস্কুলিন মানে পুরুষটা হয়েছে, সে হচ্ছে ড্রোনি, ঠিক আছে। আর স্ট্যাগ এটা হচ্ছে হরিণ, এটা হচ্ছে সিঙ্গুলার, মানে কি বলে, এটা হচ্ছে মাস্কুলিন, এটা ছেলে, এটার মেয়েটা আমি পাশে ছোট ছোট করে লিখে দিই, সেটা হচ্ছে হিন্ড, কোনো এক সময় এসে যেতে পারে, পাশে লিখে নিতে পারো। আর আরেকটা আছে হচ্ছে কোল্ড, হ্যাঁ, কোল্ড হচ্ছে বেসিকলি ঘোড়া, অশ্ব, হ্যাঁ, এই ঘোড়ার বাছুর মানে ছোট বাচ্চাকে বলা হয় কোল্ড। আর ঘোড়ারই মেয়ে বাচ্চাকে বলা হয় ফিলি, FILLY, ফিলি। আর বি থেকে ড্রোনি তো আমরা নিলাম। আর একটা হচ্ছে হার্টটা হচ্ছে, এটাও এক ধরনের হরিণ, তবে এটা হচ্ছে লালচে কালারের হরিণ এক ধরনের। আর এই লালচে কালারেরই মেয়ে হরিণগুলোকে রো বলা হয়, আরোই। তাহলে দেখো একই সাথে আমরা কত জিনিস শিখে ফেললাম, কেমন? সো এখানে এইগুলোকে আমি একটু অন্য কালার দিয়ে রাখি যাতে করে তোমাদের নজরে পড়ে, হ্যাঁ। ওকে, 120, এই রুলটা অলরেডি করেছি। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ কারেক্ট? নিচের কোনটিকে আমি কারেক্ট বলতে পারি? রাইট উত্তর হচ্ছে আই, ইউ অ্যান্ড হি। আর গিলটি মনে আছে তোমাদের? আমি বলেছিলাম যখন অপরাধ বুঝাবে, গত দিনে বলেছিলাম, আরেকবার রিপিট করতে চাই। রিপিটেড রুলটা হচ্ছে, ওকে, রিপিটেড রুল হচ্ছে যখন একসাথে অনেকগুলো পার্সন হয়, 1 2 3, 1 2 3 মানে কি? আগে হচ্ছে আই, 2 মানে হচ্ছে সেকেন্ড পার্সন, আর থার্ড পার্সন মানে হচ্ছে হি বা সি অথবা কোনো কিছুর নাম, এই সিকোয়েন্সে বসবে। তবে যেটাই বসুক, ভার্ব কিন্তু কি হয়ে যাবে? ভার্ব হবে প্লুরাল। তবে সূত্র হচ্ছে এর ভিতরে এই অপরাধ বোধের মতো কিছু একটা থাকবে, যেটা আমি বলেছিলাম তোমাদের। সুতরাং সেদিক থেকে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন অ্যান্ড থার্ড পার্সন, ভার্ব প্লুরাল। সো 100% বি ইজ দ্য রাইট আনসার। মাশাআল্লাহ। জানাও দেখি এই স্লাইডে কার কয়টি হলো। 121, ইয়োর কন্ডাক্ট অ্যাডমিটস ... নো এক্সকিউজ। আজকে আমরা একটা রেকর্ড করতে চাই। এই রেকর্ডটা যে সব শেষে যারাই ক্লাস শুরু করেছিল একটা কথা বলবে যে আলহামদুলিল্লাহ শুরু থেকে শেষ পর্যন্ত ছিলাম, হ্যাঁ, এমন যেন কমেন্ট করতে পারি আমরা। এইটা একটু মনস্থির করো। আচ্ছা, 121, ইয়োর কন্ডাক্ট অ্যাডমিটস, রাইট আনসার কন্ডাক্ট অফ, অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন, খুব ইম্পর্টেন্ট। এতবার এটা এসেছে, মানে অ্যাডমিট অফ মানে হচ্ছে সুযোগ থাকা, অপরচুনিটি, হ্যাভিং মানে অপরচুনিটি। সো ইয়োর কন্ডাক্ট অ্যাডমিটস অফ নো এক্সকিউজ, অর্থাৎ তোমার অজুহাতের কোনো সুযোগ নেই, তোমার আচরণে অজুহাতের কোনো সুযোগ নেই। তোমার আচরণে অজুহাতের কোনো সুযোগ নেই। ওকে, কন্ডাক্ট অফ খুব ইম্পর্টেন্ট, অ্যাডমিট অফ। এরপরে আসো, ইয়োর শুজ আর বিগার দেন ... মাইন, খুব ইম্পর্টেন্ট এই রুলটা, খুব ইম্পর্টেন্ট। আমি বলছি ভালো করে বুঝে নাও, দারুণ একটা জিনিস, হ্যাঁ। আচ্ছা, প্রথম কথা হচ্ছে তোমরা কারা কারা এই জিনিসগুলো জানো আমাকে বলো তো। সেটা হচ্ছে আয়ের অবজেক্ট হচ্ছে মি, এটার পজিটিভ হচ্ছে মাই, আর ইন্ডিপেন্ডেন্ট পজিটিভ বা হচ্ছে ডাবল পজিটিভ হচ্ছে মাইন। আবার ধরো বলা হলো ইউ, এটার অবজেক্ট হচ্ছে ইউ, পজিটিভ হচ্ছে ইয়োর, আর ডাবল পজিটিভ হচ্ছে ইয়োর্স। এই যে ইত্যাদি, আমি অত বেশি দেব না। এগুলো তোমরা কারা কারা জানো একটু আমাকে জানাও তো। মাশাআল্লাহ, যারা জানো তাদেরকে এবার বলে দিই, যদি এই 3 নাম্বার লাইনের কোনো শব্দগুলো কখনো বসতে চায়, এরা একা একা বসবে না, এদের ডিমান্ড হচ্ছে এদের পরে একটা করে নাউন বসবে, এদের পরে একটা করে নাউন বসবে। একটু ভালো করে খেয়াল করে দেখো তোমরা, নাউন বসবে। তাহলে প্রশ্ন হলো, এই যে সবার শেষে যেগুলো বসে ডাবল পজিটিভ, এটার কাজ কি? এটার কাজ হচ্ছে ও নিজেই স্বয়ং সম্পূর্ণ, অর্থাৎ ওর ভেতরেই ওই নাউনটা রয়েছে, এর ভেতরেই ওই নাউনটা অটোমেটিক্যালি থেকে যায়। সো এবারে আমরা একটা উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করি। ধরো
একটা টেস্ট দেওয়া হচ্ছে এবং বলা হচ্ছে যে ইয়োর শুজ আর বিগার, ইয়োর শুজ আর বিগার দেন THN, দেন বলা হলো যে ইউ, ভালো করে খেয়াল করো, বলা হলো যে তোমার শুজ হচ্ছে, সরি এখানে বলা হলো ধরো বলা হলো যে মি, যে তোমার শুজ আমার থেকে বড়, তাহলে ব্যাপারটা হাস্যকর। জুতার সঙ্গে আমার মানুষকে তুলনা করা হয়েছে, চলবে না। সো মি দেওয়া যাচ্ছে না। আমি যদি এখানে মাই দিই তাহলে হচ্ছে ইয়োর শুজ আর বিগার দেন মাই শুজ, আমাকে এখানে শুজ দিতে হবে, আমি এটা বাধ্য। কেন বাধ্য? লুক অ্যাট দিস। সো যখন আমি মাই দিয়েছি তখনই আমি এটা দিতে বাধ্য। এখন মাই শুজ না দিয়ে তুমি যদি বলো যে ইংরেজিতে কি ব্যতিক্রম কোনো জিনিস নেই যে এত কিছু না দিয়ে ছোট্ট করে দিতে পারবো, ইয়েস তুমি দিতে পারবে, সেটি হচ্ছে মাইন। তাহলে এই বাক্য যা একটু মনে রেখো। আবার পাশে যদি আমি এই বাক্যটা দিই মাইন, খেয়াল করে দেখো, বোথ আর সিমিলার, পার্থক্যটা একটু খেয়াল করার চেষ্টা করো। নিশ্চয় বুঝেছ? ইয়েস, এটাই হচ্ছে মজার ব্যাপার। ওই কথাটাই বলা হচ্ছে যে ইয়োর শুজ আজ বিগার দেন মাইন। মাইন মানে কি? মাই শুজ। তার মানে এই জায়গায় যদি শুজ কথাটি দেওয়া থাকতো তাহলে এটিও রাইট উত্তর হতে পারত। নিশ্চয়ই বুঝেছ? ইংরেজিতে এরকম অনেক শব্দ থাকে যে শব্দগুলো অল্টারনেটিভলি ইউজ করা যায়, অনেক রুলস থাকে, একটা না হলে আরেকটি ব্যবহার করা যায়। মাশাআল্লাহ। 1 2 3 ইটস টু সুন টু সে ইফ হি উইল সার্ভাইভ। খুব দ্রুত করেই বলো, খুব শীঘ্রই বলো যে সে সত্যিকার অর্থে সার্ভাইভ করবে কিনা, টিকবে কিনা। প্রশ্ন হচ্ছে এইখানে টুটাকে আমরা কি বলতে পারি? বেসিকলি ইটস অ্যান অ্যাডভার্ব। প্রশ্ন হচ্ছে কেন? প্রথম কথা হচ্ছে টু সারা জীবনই হচ্ছে অ্যাডভার্ব। হ্যাঁ, এই টু যেটা বলি আমরা, টুটা হচ্ছে সারা জীবনই অ্যাডভার্ব। এটা নিয়ে আসলে বলার কিছু নেই, এগুলো সারা জীবনই অ্যাডভার্ব। এটার সূত্র হচ্ছে ও বেসিক্যালি আরেকটা ভার্বের পূর্বে বসে, হ্যাঁ, অথবা আরেকটা অ্যাডভার্বের পূর্বে বসে। মানে টু বেসিক্যালি ভেরির মতো অর্থ দেয়। দেখো সুন হচ্ছে অ্যাডভার্ব, না জানলে একটু জেনে রাখো। সুন হচ্ছে একটা অ্যাডভার্ব, সো অ্যাডভার্বের পূর্বে কিন্তু টু বসবে। সো অবশ্যই আমরা এটাকে কি বলতে পারি? অ্যাডভার্ব বলতে পারি। সারা জীবন সবসময় টু হচ্ছে অ্যাডভার্ব। অতএব এটি নিয়ে খুব বেশি টাইম ওয়েস্ট করার কোনো দরকার নেই। জানিয়ে দাও এই স্লাইডে তোমার কটি হলো। ওকে, 1 2 4, এই স্লাইডে 124 থেকে 126। ফাইন্ড আউট দ্য মিনিং অফ দ্য ফলোইং ফ্রেজ বাই অ্যান্ড লার্জ। বাই অ্যান্ড লার্জ, বাই অ্যান্ড লার্জ মানে হচ্ছে মোটামুটি। সো এটা অন দ্য হোল। ইডিয়ম ফ্রেজ, বোঝানো তেমন কিছু নেই। 46তম BCS প্রশ্ন। এবার 125 আসো। দ্য প্রিন্সিপাল অ্যালং উইথ হিজ টিচার। আচ্ছা আমাকে বলো তো এখানে সাবজেক্টের সংখ্যা কয়টা? এই হচ্ছে সাবজেক্ট একটা, এই হচ্ছে সাবজেক্ট একটা। কয়টা সাবজেক্ট হলো? দুইটা। কি দ্বারা যুক্ত হয়েছে? অ্যালং উইথ। দাঁড়াও, এবার একটা কাজ করি ফার্স্টেই। সেটা হলো দুইটা সাবজেক্টকে যুক্ত করে কারা, এমন কিছু শব্দ দিই যেটা পরীক্ষায় অনেক আসে। সো এই পাশে সাবজেক্ট থাকবে, মাঝখানে কিছু শব্দ, যেমন ধরো বলবো যে অ্যালং উইথ, তারপরে হলো টুগেদার উইথ। এটা খুব বেশি যেগুলো আসে, অনেক তো আছে তার ভিতরে। PANID, অ্যাকম্পানিড বাই। আর শুধু হচ্ছে আবার উইথ, ডট ডট ডট। আমি এখানে লিখলাম সাব 1 আর এই পাশে লিখলাম হচ্ছে সাব 2, মানে সাবজেক্ট 1 সাবজেক্ট 2, দুই পাশে দুইটা সাবজেক্ট থাকবে। যুক্ত করবে কারা? এই শব্দগুলো। সবচেয়ে বেশি তোমরা দেখবে বারবার এই যে অ্যালং উইথ। প্রিন্সিপাল তার শিক্ষার্থীদের সাথে কি করছেন? হ্যাজ বিন প্ল্যান্টিং ট্রিজ ফর 2 hours, 2 ঘন্টা ধরে বৃক্ষরোপণ করছেন। আমাকে বলো মূল সাবজেক্ট কোনটা? সাবজেক্ট 1 অনুযায়ী ভার্ব হবে। এখানে ভার্ব আমি লিখব ফলোস সাব 1,
যেন তুমি বুঝতে পারো, একেবারে সহজ করে বুঝবে যে দুই পাশে দুইটা সাবজেক্ট থাকবে, কিন্তু ভার্ব ফলো সাব ওয়ান, অর্থাৎ ভার্ব হবে প্রথমটা অনুযায়ী, প্রিন্সিপাল সিঙ্গুলার, তাই হ্যাজ বিন। অথচ না জানলে অনেকে বলবে হিজ স্টুডেন্টস, ওরে বাপরে এটা তো প্লুরাল, তাই আমি প্লুরাল করে ফেলবো, আমি প্লুরাল নেব ইত্যাদি। আশা করি বুঝেছ যে এটা চলমান, কিছু নির্দিষ্ট সময় ধরে চলছে, এই জন্য প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স করাটা আবশ্যক হয়েছে। ওকে, সো নেক্সট বলো দেখি রাইট আনসারটা কি হতে পারে। 126 নাম্বার, এভরিবডি হ্যাটস আ লায়ার, মেক ইট ইন্টারোগেটিভ। সো আনসারটা ফার্স্টে একটু দিয়ে দেওয়া উচিত। দ্য রাইট আনসার ইজ হু ডাজ নট হেট আ লায়ার। কেন হলো একটু দেখো, খুব ইংরেজি কঠিন না, সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ এই পুরো 75 দিনের জার্নিতে। এভরিবডি, তিনটা শব্দ, এভরিবডি আর হচ্ছে এভরিওয়ান এবং হচ্ছে অল, এই শব্দগুলো কোথাও যদি থাকে, এগুলোর পরিবর্তে তুমি একটা হু দেবে, ব্যাস, ডট ডট, পরবর্তীতে তুমি একটু নেগেটিভ করবে নট যুক্ত করে টেন্স অনুযায়ী, এবং সবার শেষে দেবে প্রশ্নবোধক চিহ্ন, ঝামেলা শেষ। এভরিবডি হেটস আ লায়ার, দেখো এভরিবডি তুলে আমি সেখানে কি দেব, আমি হু দিলাম, এটা আমার নিয়ম। তারপরে টেন্স অনুযায়ী জাস্ট আমি নট দিয়ে নেগেটিভ করে দেব, ডাজ নট, আর বাকি যা আছে তাই, হেট আ লায়ার, সবার শেষে প্রশ্নবোধক, হয়ে গেল। তাহলে এখন আমাকে বলো তো যে এইরকম একটা যদি টেস্ট আসে, অল লাইক ইউ, আর যদি বলে মেক ইট ইন্টারোগেটিভ, মেক ইট ইন্টারোগেটিভ, মেক ইট ইন্টারোগেটিভ, আর এই কোয়েশ্চেন আনসার যদি না পারো, তাহলে এই দোষটা কাকে দেবে? তুমি বলবে যে আমাকে কেউ বেসিক থেকে শেখায়নি, আমি ভালো কোনো সুযোগ পাইনি, এই কথাগুলি বলবে নাকি? অল লাইক ইউ, মেক ইট ইন্টারোগেটিভ। ইয়েস, ধরতে পেরেছো ক্লুটা। অল, এভরিবডি, এভরিওয়ান, অল থাকলে আগে ফার্স্টে নেব হু, আগে হুটা নিই, এই হু। তারপরে লাইক, এটা প্রেজেন্ট টেন্স, তো বেসিক্যালি আমরা নেব হু ডু নট, যেহেতু এখানে লাইকের সাথে এস দিইনি, মানে প্লুরাল, হু ডু নট, এরপরে লাইক ইউ। সুন্দর হয়ে গেল, পেরেছ? যারা পেরেছ তোমাদের প্রত্যেককে অভিনন্দন, আলহামদুলিল্লাহ। এভাবে করে আমরা একটু একটু করে, একসময় এত বেশি আত্মবিশ্বাসী হতে চাই, ইংরেজি প্রশ্ন কেমন দেবে, কেমন কোয়েশ্চেন করবে, তার আগে যেন অনুভব করতে পারি যে শতভাগ প্রশ্নেরই আমি আনসার দিতে পারবো। এই আত্মবিশ্বাসের জন্য প্রশ্ন সমাধানের কোনো বিকল্প নেই। পরের স্লাইডে আসো, আর আগের স্লাইডে কত পেলে সেটি জানাবে। লুক আফটার, লুক আফটার মানে কি? যত্ন নেওয়া, টেক কেয়ার, টেক কেয়ার, ঠিক আছে, এটা একটু মনে রেখো। আর তার সাথে আমি লুক দিয়ে প্রচুর আসে, একটা হচ্ছে লুক আপ, লিখে নিতে পারো। লুক আপ মানে হচ্ছে কি, ডিকশনারিতে তোমার একটা ওয়ার্ড খোঁজা, এখানে ডিকশনারি একটা কথা থাকবেই, এই লুক আপ থাকলে ডিকশনারি এই কথাটা কমন থাকবেই। সো লুক আপের ক্ষেত্রে ডিকশনারি এটা তুমি দেখতে পাবে, লুক আপটা দেখলে। আরেকটা হচ্ছে লুক ফর, আরেকটা হচ্ছে লুক ফর, লুক ফর, লুক ফর। এই লুক ফর থাকলে সেখানে দেখবে যে জব, হ্যাঁ, মানে আই এম লুকিং ফর আ জব, এই কথাটা ওখানে আছে, এই কথাটা ওখানে প্রাধান্য পেয়েছে। আরেকটা পাবে, সেটা হচ্ছে লুক ডাউন আপ অন, লুক ডাউন আপ অন, এইখানে থাকলে একটা পোর কথাটা থাকবে, মানে লুক ডাউন আপ অন দ্য পোর, হ্যাঁ, গরিবদের দেখে উপহাস করো না। এই বিশেষ করে লুকের সঙ্গে এই কয়েকটা প্রেপোজিশন খুব খুব বসে, সো আমি এটাকে একটু বোল্ড করে দিচ্ছি, কেমন, এবং মিলিয়ে নিও যে কতটা পরিমাণ এখান থেকে আসে। আচ্ছা, 1 to 8 হি বিট আ বয়, মানে সে একটা বালককে কামড় দিয়েছিল, মানে হতে পারে বাঘের মতো। সো এটা এসেছিল সরকারি কর্ম কমিশন, তাই না? আচ্ছা, সো এটাকে প্যাসিভ করতে বলা হচ্ছে। সো প্যাসিভে আমরা নর্মালি যেটা করি সেটা হচ্ছে অবজেক্টকে সাবজেক্ট, তাই না? অবজেক্টকে আমরা সাবজেক্ট করি, বাইট থেকে বিট, পাস্ট টেন্স, সো ওয়াজ বিটেন বাই, আর এই হচ্ছে হি থেকে হিম। আমার চ্যানেলে সার্চ দিলে তোমরা ভয়েসের চমৎকার ক্লাস পাবে। এছাড়াও ইনশাআল্লাহ আমি তোমাদেরকে কোনো না কোনো সময় তো অবশ্যই করব, এটা করিয়ে দেখাবো। আচ্ছা, 1 to 9 হি আস্কড মি, হি আস্কড মি, সে আমাকে জিজ্ঞাসা করেছিল, হোয়াট মাই নেম ওয়াজ,
এটা হচ্ছে ইমব্যাডেড কোয়েশ্চেন। কেন বলো তো? এটা অনেকেই ভুল করে ফেলে। এটা ভুলটা কোথায়? এটা ভুলটা হচ্ছে ঠিক ওই ধরনের ক্যান ইউ টেল মি, ক্যান ইউ টেল মি। ভুলটা কোথায় করে দেখো, খেয়াল করো। ক্যান ইউ টেল মি বলা হচ্ছে তুমি কি আমাকে বলতে পারো হোয়াট ইজ ইয়োর নেম। আর আরেকটি অপশান হচ্ছে ক্যান ইউ টেল মি হোয়াট ইয়োর নেম ইজ। কে কে আছো যারা এই আনসারটা করতে পারবে দ্রুত আনসারটা করে দাও, দ্রুত। তাহলে আশা করি স্পষ্ট হয়ে যাবে। মনে রেখো, কমপ্লেক্স যে সেন্টেন্সটা হয়, কমপ্লেক্স যে সেন্টেন্সটা হয় সেখানে সাবঅর্ডিনেট যে ক্লজটা থাকে, সাবঅর্ডিনেট যে ক্লজগুলো থাকে, সেই সাবঅর্ডিনেট ক্লজ কখনোই প্রশ্নবোধক হতে পারে না। সেটাকে অ্যাসার্টিভের মতো করে সাজাতে হয়। হোয়াট ইয়োর নেম ইজ, প্রশ্নবোধক চিহ্ন শেষে বসতে পারে, সমস্যা নেই, কিন্তু সাবঅর্ডিনেট ক্লজ কখনোই প্রশ্ন হতে পারে না। প্রশ্ন যদি হয়, প্রথমটা প্রশ্ন হবে, নিশ্চয়ই তোমাদের এই রুলটা মনে আছে। প্রথমে হবে অ্যাসার্টিভ, পরে হবে ইন্টারোগেটিভ প্যাটার্ন, আর সবার শেষে হবে কোয়েশ্চেন মার্ক। কি মনে আছে? যারা আমার ক্লাসগুলো করছো তারা হয়তো বা এটা বুঝতে পারছো। সো ক্যান ইউ টেল মি অ্যাসার্টিভ, পরেরটা আমরা কি করব? ইন্টারোগেটিভ, এখানে হবে ইন্টারোগেটিভ, পরে অ্যাসার্টিভ। মিস্টেক হয়েছে আমার, একটু ঘুরিয়ে দিতে হবে। ইন্টারোগেটিভ, অ্যাসার্টিভ আর কোয়েশ্চেন মার্ক, মিস্টেক হয়েছে। সো প্রথমে হবে ইন্টারোগেটিভ, পরে হবে অ্যাসার্টিভ, আর প্রশ্নবোধক চিহ্ন সবার শেষে। ঠিক ওই প্যাটার্নটাই নর্মাল বাক্য আর সাবঅর্ডিনেট ক্লজ কখনোই প্রশ্নবোধকের প্যাটার্নে হবে না। এখানে দেখো প্রশ্নবোধকের মতো হয়ে আছে, হোয়াট ইজ, রাইট? আর হোয়াট ইয়োর নেম ওয়াজ, এখানে বলতে হবে হোয়াট মাই নেম ওয়াজ, মানে আমার নামের কথা আসবে, ইয়োর না। সে আমাকে জিজ্ঞেস করেছিল যে আমার নাম কি ছিল, তা আমার নাম মানে এটাই দিতে হবে, ডি নাম্বারটা। মাশাআল্লাহ, যারা পেরেছো তোমাদের প্রত্যেক অভিনন্দন। এটার নাম হচ্ছে ইমব্যাডেড কোয়েশ্চেন, ইমব্যাডেড কোয়েশ্চেন। প্রিয় চাকরি প্রার্থী, আমার প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের বলে রাখি ক্লাস একেবারে শেষের দিকে থাকতে হবে আর কিছুটা সময়। আচ্ছা, ইংলিশ ট্রান্সলেশন অফ অন্যের দোষ ধরো না, অন্যের দোষ ধরো না। সো অন্যের দোষ ধরো না বলতে আমরা বলবো যে ডোন্ট ফাইন্ড ফলস উইথ আদার্স, নর্মালি। আর অন্যান্যগুলোতে ভুল, ডোন্ট ক্যাচ আ ব্লেম হয় না, ফলস উইথ আদার্স এরকম না। অন্যের দোষ ধরো না বলতে অন্যের দোষ খোঁজো না, এই খোঁজার একটা ইংরেজি এখানে নিতে হবে, ঠিক আছে? ফাইন্ড ফল্টস একসাথে হচ্ছে ফাইন্ড ফল্টস, এটা হচ্ছে ফাইন্ড প্লাস ফল্ট। তোমরা কারা কারা আমাকে বলতে পারো ফাইন্ডের সঙ্গে যে ফল্ট বসেছে ইংরেজিতে এটাকে কি বলা হয়? নির্দিষ্ট একটি শব্দের সাথে আরেকটি শব্দের যে সম্পর্ক তাকে কি বলা হয়? আমি প্রথম দিকে বলেছিলাম, ইয়েস, তার নাম হচ্ছে কোলোকেশন, তার নাম হচ্ছে কোলোকেশন, তার নাম হচ্ছে কোলোকেশন। ভেরি গুড, মাশাআল্লাহ। 131 অর্থাৎ 131 নাম্বার, আই মাইসেলফ ওয়েন্ট দেয়ার। খুব খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেনটা। আই মাইসেলফ ওয়েন্ট দেয়ার, আমি নিজেই সেখানে গিয়েছিলাম। আই মাইসেলফ, এটার নাম কি? ইমপ্যাথিক প্রোনাউন। ইমপ্যাথিক প্রোনাউন মানে কি? জোর দিয়ে প্রকাশ করা প্রোনাউন। আমি নিজেই সেখানে গিয়েছিলাম। এখন অনেকে বলতে পারো স্যার আপনি না শিখিয়েছিলেন যে সেলফ, একটু খেয়াল করি আমরা। ওকে, যদি কোথাও সেলফ অথবা SELF সেলফ থাকে তার নাম হচ্ছে রিফ্লেক্সিভ, এটাই সত্য, রিফ্লেক্সিভ, এটাই সত্য। কিন্তু এই জিনিসটা আবার ইমফ্যাথিক হয়ে যেতে পারে কখন? যখন সেটা দ্বারা জোর প্রকাশ করবে। একটু আমি পার্থক্যটা তোমাদের বুঝিয়ে বলি। যেমন ধরো আমি এই বাক্যটার কথা যদি বলি, যেমন ধরো আমি বললাম আই স দ্য I saw the prime minister himself। খুব গুরুত্বের সাথে দেখো, I saw the prime minister himself, অর্থাৎ আমি প্রাইম মিনিস্টারকে স্বয়ং দেখেছিলাম, মানে আমি যাকে দেখেছিলাম সে একবারে প্রাইম মিনিস্টার হিমসেলফ।
তাহলে প্রাইম মিনিস্টার কেই দেখেছিলাম, প্রাইম মিনিস্টার কেই স্বয়ং দেখেছিলাম, এই হিমসেলফ কিন্তু এই আই সমান সমান হিমসেলফ নয়, রাইট? অনেক সময় জোর দেওয়ার জন্য আমরা যখন হিমসেলফ ব্যবহার করি সেটি কিন্তু রিফ্লেক্সিভ হয় না, ওটার নাম হয় ইমফ্যাথিক প্রোনাউন, ওটার নাম হয়ে যায় ইমফ্যাথিক প্রোনাউন। আর যদি আরেকটু সহজ করে আমি বোঝাতে চাই তাহলে একটা সূত্র হচ্ছে সাবজেক্ট ভার্ব সব শেষে যেটা বসে সেটা রিফ্লেক্সিভ, REFLEXIV, REFLEXIV রিফ্লেক্সিভ। কিন্তু যদি কখনো একটু খেয়াল করো, যদি কখনো সাবজেক্টের পরেই রিফ্লেক্সিভের মতো একটা জিনিস বসতে দেখা যায়, রিফ্লেক্সিভ, তারপরে ভার্ব বাকি অংশ, এই রিফ্লেক্সিভের নাম তখন চেঞ্জ হয়ে যায়, এই রিফ্লেক্সিভের নাম তখন হয়ে যায় ইমফ্যাথিক। সবুর করো, আমি দেখাচ্ছি তোমাদের, কি বোঝনি? আচ্ছা খেয়াল করে দেখো এবার, আমি ধরো আর একটা টেস্ট দিচ্ছি তোমাদের, নজর রাখো। ধরো আমি বললাম যে হি হিমসেলফ did the work। হিমসেলফটা কোথায় বসিয়েছি দেখো। আর আরেকটি বাক্য আমি দিচ্ছি, হি killed himself। সবার শেষে যখন বসে তখন তার নাম হচ্ছে রিফ্লেক্সিভ। এই যে দেখো, দেখো ভালো করে। আর যখন সাবজেক্টের পরেই বসে ওই সেম জিনিসটাই তখন তার নাম হচ্ছে, সাবজেক্টের পরে বসলে ইমফ্যাথিক, মানে জোর দেওয়ার জন্য এটা বসেছে। ক্লিয়ার? জাস্ট রিমাইন্ড ইট, এইটুকু একটু মনে রাখো। 132, হুইচ ওয়ান ইজ কারেক্ট সেন্টেন্স? নিচের কোনটিকে আমরা কারেক্ট বলতে পারি? 132, ডিড হি টেক লিভ অফ ইউ? কারো কাছ থেকে বিদায় নেওয়ার ক্ষেত্রে টেক লিভ অফ সামওয়ান, এটা একটা ইডিয়ম। টেক লিভ অফ সামওয়ান, এটা একটু মনে রাখতে পারো তোমরা, এই ছোট্ট নোটটা করে রাখো তোমরা। কারো কাছ থেকে যখন আমরা বিদায় নিই বা চলে আসি, এটা একটা নিয়ম হচ্ছে টেক লিভ, টেক লিভ অফ সামওয়ান, মানে এখানে কিছু একটা থাকবে, সামওয়ান। লিভ অফ ডট ডট সামওয়ান। এই যে দেখো, টেক লিভ অফ সামওয়ান, সামওয়ান মানে কিছু একটা। এখন টেক লিভ অফ সামওয়ান আমি দেখতে পাচ্ছি শুধুমাত্র লিভের পরে অফ এই একটাতে আছে, অতএব রাইট উত্তর হচ্ছে বি নাম্বারটা। মাশাআল্লাহ। জানাও এই স্লাইডে তোমার কটি হলো? ওকে, অ্যান্ড অ্যাবাউট টু ফিনিশ, আমরা একেবারে শেষের দিকে। এরপরে একটা স্লাইড, শাট দ্য ডোর। সো অবশ্যই নর্মালি আমরা যখন ভয়েস চেঞ্জ করি, ভয়েস চেঞ্জিংয়ের সময় তো জানি ভার্ব দ্বারা শুরু হলে কি হয়, যখনই ভার্ব দ্বারা কিছু শুরু হয় ফার্স্টে আমরা লেট নিয়ে আসি, মনে আছে তো? লেট, এরপর একটা বি, তারপর হচ্ছে V3, এই সূত্র। সো শাট দ্য ডোর, দরজাটি বন্ধ করে ফেলো। রাইট আনসার ইজ লেট দ্য ডোর বি শাট। খেয়াল করো, এই যে ভার্ব দ্বারা শুরু, সো ফার্স্টে নেব লেট, এরপরে অবজেক্টকে নিয়ে আসলাম, এরপর নিয়ম অনুযায়ী বি নিলাম, মূল ভার্বে পাস্ট পার্টিসিপল করলাম। ইয়েস। আচ্ছা আমার প্রিয় শিক্ষার্থীরা, আমাকে একটু জানাও তো যে তোমাদের ভয়েস নিয়ে কাদের কাদের সমস্যা আছে, একটু জানাও তো। 134, দ্য ওয়ার্ড omnivorous। omnivorous মানে কি? অল ইন অল, হ্যাঁ, সব কিছু omnivorous, ইটিং অল টাইপ অফ ফুডস, যে সকল ধরনের খাবার খায়, এক কথায় বলা হয় omnivorous। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউট, অনেক এক কথায় প্রকাশের মতো, হ্যাঁ। কি করতে হবে যে বুঝতে পারে না, কিং কর্তব্য বিমূঢ়, আমরা এরকম তো বাংলাতেও শুনেছি, তো ইংরেজিতে এরকম রয়েছে। ইটিং অল টাইপস অফ ফুড, তাকে বলা হয় omnivorous, মানে সর্বগ্রাসী বা খাদক। আচ্ছা আমি দেখছি তোমরা কারা কারা ভয়েসের সমস্যার কথা বলছো। অ্যান্ড 133, হি ইন্টেন্ডস টু ইন দ্য কান্ট্রি ফর 2 months। 2 মাসের জন্য সে এইখানে এই দেশে থাকার ইচ্ছা করেছে। কয় মাস? মাত্র 2 মাস। অল্প সময় হলে স্টে হয়। সো স্টে মানে হচ্ছে, এটাকে বলবো লিটল টাইম, LITT, লিটল টাইম।
আর লিভ হচ্ছে লং টাইম। এই পার্থক্য না জানলে তোমার কাছে কিন্তু দুইটাই রাইট মনে হবে। হ্যাঁ, যে সে এখানে বাস করার জন্য ইচ্ছা পোষণ করেছিল, সেখানে থাকার জন্য অল্প সময়। আর স্টপ তো অর্থগত কারণে হবে না, হবে না, যে হাল্ট মানে থামানো হবে না। জানাও দেখি কার কয়টি হয়েছে। ওকে, অ্যান্ড অ্যাবাউট টু ফিনিশ। আমরা একেবারে শেষ স্লাইডে এসে হাজির হয়েছি। এখন শেষটুকু একটু হাস্যোজ্জ্বল মুখ নিয়ে শেষ করতে হবে আমাদের সাথে, কিন্তু তাড়াহুড়ো করা যাবে না। Which of the following verb change its base form in past and past participle forms? অনেক সময় না চাকুরি পরীক্ষায় একটা প্রশ্ন বোঝাও কিন্তু একটা পরীক্ষা। তুমি বলতে পারো যে এইখানে কি বলা হয়েছে, ক্যান ইউ ইমাজিন কি বলা হয়েছে, এই প্রশ্ন দ্বারা কি বলা হয়েছে, এখানে কি বোঝানো হচ্ছে? ইয়েস, বোঝানো হচ্ছে যে এখানে যে ভার্বগুলো আছে সেই ভার্বগুলো সবগুলোরই প্রেজেন্ট ফর্ম হচ্ছে এক, কিন্তু একটার আছে পাস্ট এবং পাস্ট পার্টিসিপল ফর্মটা চেঞ্জ হয়ে যাবে। সেটা কোনটা? সেটা হচ্ছে ব্রিড। সেটা হচ্ছে ব্রিড। এটা পাস্ট টেন্স BRED, পাস্ট টেন্স BRED, ব্রিড। অথচ বাকি সবগুলো রিড, রেড, রেড, স্প্রেড, স্প্রেড, হার্ট, 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 মানে তিনটার কোনো পরিবর্তন নাই, কিন্তু এটা শুধুমাত্র পরিবর্তন। অথচ প্রশ্নটা এমনভাবে করা হয়েছে যে একজন চাকরি প্রার্থীর ভাবতেই অনেক সময় লাগবে। ইয়াস, আমি তোমাদের প্রত্যেককে বলবো, জব পরীক্ষায় প্রশ্ন বোঝা একটা বিশাল ব্যাপার। সদ্য অনুষ্ঠিত 2026-এর একটা প্রশ্ন, ফাইন্ড আউট দ্য কারেক্ট সেন্টেন্স, কোনটিকে আমরা রাইট বলতে পারি? দ্য রাইট আনসার ইজ বি নং। নোয়িং লিটিল অ্যালজেব্রা, অল্প করে বীজগণিত জানার কারণেই আই ফাউন্ড ইট ডিফিকাল্ট, এটা আমার কাছে কঠিন মনে হয়েছিল এই সমস্যাটি সমাধান করা। রাইট উত্তর হচ্ছে বি। কেন? মনে রাখবে, জানার কাজটা কে করতে পারে? একটা মানুষ, তাকে ফার্স্টে নিয়ে আসতে হবে। ভালো করে বোঝো, কমার ভেতরে কার্য করবে যে, কমার পরে সাবজেক্ট হিসেবে তাকে নিতে হবে। যেহেতু জানার বিষয়, অতএব মানুষই তো জানবে, কোনো সমস্যা নয়, সলভিং নয়, ইট ওয়াজ কেন। সো বীজগণিত অল্প জানায় আমিই তো সমস্যাটা খুঁজে পাব। এই যে কিছু মডিফায়ার এলোমেলো হয়ে থাকে, দেখে মনে হয় যে সঠিক সঠিক একটা ভাব, এগুলোকে বলা হয় মিসপ্লেসড মডিফায়ার। কি নাম? মিসপ্লেসড মডিফায়ার। অন্য কথায় ড্যাংলিং মডিফায়ার, FIER, ফায়ার। কোনো এক সময় এটা নিয়ে বিস্তারিত কথা বলা যাবে। 137, হোয়াট ইজ দ্য প্লুরাল ফর্ম অফ ফটো? ফটোর প্লুরাল ফর্ম হচ্ছে ফটোস। 137 এখানে বোঝানো তেমন কিছু নেই। জানাও এই স্লাইডে তোমার কয়টি হলো? অ্যান্ড আলহামদুলিল্লাহ, 2টা মানে হচ্ছে শেষ স্লাইড। আলহামদুলিল্লাহ। ক্লাসের শেষে আরেকবার মনে করে দিই, প্রতিটা দিন তোমার জন্য যুদ্ধ। প্রতিটা দিন তুমি অনুভব করবে যে তুমি আদৌ সংগ্রামে টিকছ কিনা। দেখো, যতজন শুরু করেছিলে ততজন কিন্তু শেষ পর্যন্ত থাকতে পারোনি। হ্যাঁ, যদি বিশেষ কোনো কারণ হয় সেটা তো অন্য কথা, কিন্তু যদি মনোযোগ হারিয়ে ফেলো তাহলে বলবো শয়তানের অসহসার কাছে তুমি পরাজিত হয়েছ। শয়তান বারে বারে ক্ষণে ক্ষণে তোমার কাজের মাঝে কিভাবে তোমার মনোবল ভেঙে দিতে পারে এই চেষ্টায় সে করে যায়। মাঝে মাঝে তোমাকে এরকম বলবে, আরে এগুলো তো প্রশ্ন সমাধান, তোর কাছে একটা বই থাকলে তুই এমনিই পারবি, এগুলো কোনো কঠিন নাকি, সবাই পারে, চল অন্য কিছু করি, অন্য সাবজেক্ট পড়ি। লোভ দেবে, তারপরে সবটা শেষ করে ফেলবে। বুঝতে হবে, নড়ে সরে বসো, ঘাড়ের ওপর থেকে শয়তানকে তাড়াও। এইটি তোমার জন্য সবচেয়ে বড় ক্ষতির কারণ। ধৈর্যহারা জাতি শেষ জামানায় এটা আমাদের জন্য অনেক বেশি চ্যালেঞ্জ, কোনো ভালো কাজে একনিষ্ঠভাবে লেগে থাকা। আলহামদুলিল্লাহ, থাকতে চাই শেষ পর্যন্ত, আর একটু সময় থাকবে তো। আচ্ছা, 138, এভরিওয়ান শুড রেসপেক্ট। আচ্ছা, এভরিওয়ান, এখানে গুরুত্বপূর্ণ একটা নোট দিয়ে দিই তোমাদের, প্রচুর আসে পরীক্ষা এটা। 1 থাকলে শেষের দিকে এটার পজিটিভ হয়ে যায় ওয়ান্স, আর যেগুলোর সাথে এভরি লাগানো থাকে, এভরি ডট ডট, মানে এভরিওয়ান, এভরিবডি, এভরিওয়ান, যাই থাকুক, আমি বলবো যে এভরি। এটার পরে আমরা হিজ নিতে পারি অথবা হার নিতে পারি। খুব সিম্পল, যদি
বাক্যতে কোনো ছেলে বা মেয়ের কথা কিছু প্রসঙ্গ না বোঝা যায় তাহলে হিজ, অথবা আমরা হার নিতে পারি। এইটাকে বলছি আমরা ওল্ড গ্রামার। আবার চাইলে এভরি যুক্তকে হিজ বা হার, দুইটা তো দুইজন হলে কি দেয়ার হতে পারে না, এটাকে আমরা মডার্ন গ্রামার বলতে পারি। ব্যাস, এই হচ্ছে ওল্ড কনসেপ্ট, এই হচ্ছে মডার্ন কনসেপ্ট। তাহলে এইটা একটু মনে রেখো, কেমন? সো এভরি ওয়ান শুড রেসপেক্ট, প্রত্যেকেরই রেসপেক্ট করা উচিত ডট ডট টিচার্স। কি এখানে রাইট উত্তর দুইটা, একটা হচ্ছে হিজ, একটা হচ্ছে দেয়ার। তাহলে কোনটা নেবে, এই নিয়ে কিন্তু খুব কনফিউশন। এই ধরনের প্রশ্নগুলোতে সাধারণত ওল্ডগুলো নেওয়া হয় পরীক্ষাতে, আমি বারবারই দেখেছি, অ্যাডজেক্টিভ ডিটারমিনারের ক্ষেত্রেও তাই। সো এইটাকে তোমরা নেবে, আমি তোমাদের শেখানোর জন্য এটা বললাম, ঠিক আছে? ভাবো তো এই কোশ্চেনটা যদি এভাবে আসতো, এই কোশ্চেনটা সেম কোশ্চেন আমি চেঞ্জ করে দেবো এখান থেকে, আর এখানে আমরা জাস্ট হচ্ছে ওয়ান শুড ডট ডট, ধরো 4টা অপশানই দিলাম এখানে। এবার বলো দেখি এই কোশ্চেনের রাইট আনসারটা কি হবে? ওয়ান শুড রেসপেক্ট ডট ডট টিচার। তাহলে যেহেতু ওয়ান আছে, একজনার উচিত, একজনার অর্থাৎ তার শিক্ষকদের রেসপেক্ট করা, রাইট উত্তর হয়ে যাবে ওয়ান্স। ব্যাস, শিখতে এসেছিলাম এভরি, তার সাথে কত কিছু বললাম। এটি হচ্ছে আমাদের 75 দিনের জার্নির ম্যাজিক মাসালা। এভাবে আমরা লিঙ্ক আপ করব 1000 প্রশ্নের সাথে আরও 10,000কে। বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, গণিত, 4টা সাবজেক্টের সলভ চলছে আমাদের। 4000 প্রশ্ন ইজ ইকুয়াল টু, আমি বলবো যে কয়েক হাজার প্রশ্নের সমাহার। অ্যান্ড 139, হি ইজ টলার দ্যান আই, এই দ্যানটাকে আমরা কি বলতে পারি? ফার্স্টে নিয়ে নাও, ইটস আ কনজাংশন। কেন বলো তো? ইয়েস, একটু দেখো, আসলে এই বাক্যটা মূলত কেমন ছিল সেটি কিন্তু জানা খুব জরুরি। এখন গ্রামারে এটা দেখা যায় না, ওল্ড গ্রামারে কিন্তু এটা দেখা যেত। সেটা হলো এই ধরনের বাক্য লিখলে হি ইজ বেটার দ্যান আই অ্যাম, এইভাবে কিন্তু এই অংশটুকু দেওয়া থাকতো। তাহলে এটা একটা ক্লজ, এটা একটা ক্লজ। আমি এর আগে তোমাদের অনেকবার দিয়েছি এই কথাটা, বলেছিও যে যখন দুই পাশে দুইটা ক্লজ থাকে, যখন দুই পাশে দুইটা ক্লজ থাকে, এই একটা ক্লজ, রাইট, এই পাশে আরেকটা ক্লজ, মাঝখানে যে যুক্ত করে তার নাম হচ্ছে কনজাংশন। ঠিক আছে? তাহলে দেখো, এই পাশে একটা বাক্য আর এই পাশে মনে মনে ধরে নিতে হবে এই কথাটা লুকানো আছে, অতএব দেন এটার নাম হচ্ছে কনজাংশন, রাইট? বাট মজার বিষয় হলো, যদি কখনো তুমি এমন একটি বাক্য দেখো, হি ইজ বেটার দ্যান মি, এটার নাম কি বলো দেখি? তখন সূত্র তোমাকে মনে রাখতে হবে যে প্রেপোজিশন প্লাস তারপরে অবজেক্ট বসে। তোমরা একটা জিনিস খেয়াল করেছো, আমি কিন্তু এখানে স্ল্যাশ দিয়ে দুই পাশে দুইটা সূত্র দিয়েছি, হ্যাঁ? সো দেনের পরে অবজেক্ট হয়েছে, অতএব এই দেনটার নাম হয়ে যাবে তখন কি বলতো? ইয়েস, তখন নাম হবে প্রেপোজিশন। মজার জিনিস, একই জিনিস স্থান ভেদে তার নামটা কিভাবে পরিবর্তন হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, দ্যাটস অল। শেষ করতে চাই আজকের আয়োজন। কথা বললে বলা যায় অনেক কথা, শেষে বলতে চাই আবারও একটি কথা, কৃতজ্ঞতা ছাড়া জীবনে কিচ্ছু নেই। তোমার মনটা খুলে দাও, সবাইকে জানিয়ে দাও এই আয়োজনের কথা। সবশেষে এটাও জানতে চাই, এই আয়োজনটি শোনার পর, ক্লাসগুলো করার পর তোমার কেমন মনে হয়েছে সেই অনুভূতির কথা অবশ্যই জানাবে। আর অ্যাটলিস্ট একটি হলেও কমেন্ট করে যাবে। তোমাদের সেই কমেন্টের দিকে তাকিয়ে ক্লাসটি শেষ করব। আর এটিও আমাকে জানাবে ক্লাসটি করার পর তোমরা কতজনকে জানিয়েছ, আদৌ কি জানিয়েছ? যদি না জানিয়ে থাকো, সত্যি কৃতজ্ঞতার প্রকাশ হচ্ছে না। যা কিছু ভালো জানিয়ে দিতে হবে সবাইকে। তোমাদের কমেন্টের দিকে নজর রেখে শেষ করছে আজকের আয়োজনটি, আর শুনতে চাই তোমাদের মনের কথা। ক্লাসের শুরু থেকে শেষ পর্যন্ত কেমন ছিল, কি তোমাদের মনের অনুভূতি, শুনতে শুনতে বিদায় নিচ্ছি আজকের এই আয়োজন থেকে। ইনশাআল্লাহ পরবর্তী দিনে তোমাদের সঙ্গে আবারও নতুন আরও একটি ক্লাস নিয়ে হাজির হব, এই প্রত্যাশা শেষ করছি। তোমরা সবাই অনেক ভালো থেকো, যে ভালো শেষ নেই, সুখে থেকো যে সুখের সীমানা নেই, এই অনন্ত শান্তির চিরন্তন প্রত্যাশায় সবাইকে শুভরাত্রি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।